আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে বরিশাল বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে এই যে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা আছে এখানে ফলের নাম আছে আর ফলের মূল্য আছে। যেমন আপেলের মূল্য এখানে দেওয়া আছে 12.75 বেস 10, এটি দশমিক সংখ্যা। কমলার মূল্য দেওয়া আছে অক্টালের সংখ্যা। নাশপাতির মূল্য দেওয়া আছে 2C, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা। ড্রাগনের মূল্য দেওয়া আছে বাইনারি। তার মানে কি বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল সব পদ্ধতি এখানে দেওয়া আছে। এখন ক নাম্বারে বলেছে ক খ তো উদ্দীপক ছাড়াই দেওয়া যায়, তাই না? ক নাম্বারে বলেছে এনকোডার কি। তো এনকোডার হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট, বৈদ্যুতিক বর্তনী, যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি। এই যে এনকোডার হচ্ছে যে বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারে ব্যবহৃত ভাষায় রূপান্তর করে, তাকে এনকোডার বলে। তো এনকোডারের কাজ হচ্ছে কি, মানুষের ভাষাকে এই এনকোডারের মাধ্যমে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়। অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে, ডেসিমেল কোডকে বাইনারি কোডে রূপান্তর করে এনকোডার। যেমন আমি যদি এ অক্ষরটার এনকোডারের মাধ্যমে কম্পিউটারে যখন লিখবে, তখন আমি যখন কিবোর্ড থেকে এ অক্ষরটা প্রেস করব, তখন এ অক্ষরটাকে কোডে পরিণত করে এর জন্য নির্ধারিত অ্যাসকি কোড হচ্ছে এইটা, এই যে 01-501। এটা হচ্ছে এর জন্য 8 বিটের নির্ধারিত অ্যাসকি কোড। তাহলে এ অক্ষরটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষা, আর কম্পিউটার বোঝে কি 0 আর 1। তাহলে এ অক্ষরটাকে 0 আর 1 দিয়ে একটি কোডে রূপান্তর করে প্রসেসরে সিপিইউতে এই বাইনারি কোডের মাধ্যমে সংরক্ষণ করবে। তো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 মার্কসের জন্য এত বড় করে লিখবো না, 1 মার্কসের জন্য এইটুকু লিখলে হবে, এই উপরেরটুকু লিখলে হবে। আমি মূলত বোঝানোর জন্য উপস্থাপন করেছি। তো এবার আমরা আবার প্রশ্নে ফিরে যাব। প্রশ্নে এই যে খ নাম্বারে বলেছিল ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড, ব্যাখ্যা করো। এর আগে যেন কোন বোর্ডে এসেছিল যে অ্যাসকি কোড একটি আলফা নিউমেরিক কোড, ব্যাখ্যা করো। হ্যাঁ, অ্যাসকি কোড, ইউনিকোড এগুলো আলফা নিউমেরিক কোড, আর বিসিডি কোড হচ্ছে নিউমেরিক কোড। কেন, এর ব্যাখ্যাটা আমি নিচে পরে দিচ্ছি। এই যে লক্ষ্য করি, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। সবার আগে জানা উচিত আলফা নিউমেরিক কোড বলতে কি বুঝি। যে কোড ব্যবহার করে অক্ষর লেখা যায়, জ্যোতিচিহ্ন লেখা যায়, গাণিতিক প্রতীক লেখা যায়, বিভিন্ন বিশেষ প্রতীক প্লাস মাইনাস এগুলি সব লেখা যায়, দ্যাট ইজ আলফা নিউমেরিক কোড। আর যে কোড ব্যবহার করে খালি সংখ্যা লেখা যায় তাকে বলে নিউমেরিক কোড, সংখ্যাসূচক। এখন আমরা তাহলে ইউনিকোডকে বলতে পারি এটি একটি আলফা নিউমেরিক কোড। কারণটা কি? কারণ ইউনিকোড ব্যবহার করে আমরা এই 65,536টি প্রতীক প্রকাশ করা যায়। সারা পৃথিবীর ভাষা, ছোট বড় সব ভাষা একসাথে লেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। তার মানে কি, সারা বিশ্বের যত ভাষা আছে তার মধ্যে অক্ষর আছে, প্রতীক আছে, সংখ্যা আছে, সব ব্যবহার করা যায়। সেই জন্য বলা হয় ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড। এখন ইউনিকোড সারা বিশ্বের ছোট বড় ভাষাকে একসাথে লিখে প্রকাশ করা যায়। সেজন্য যেহেতু সারা বিশ্বের সকল ভাষার মধ্যে অক্ষর আছে, প্রতীক আছে, সংখ্যা আছে, জ্যোতিচিহ্ন আছে, এগুলি সব ইউনিকোড ব্যবহার করে লেখা যায়। তার মানে কি, যেহেতু সব কিছু লেখা যায় তাই এটি আলফা নিউমেরিক কোড। এবং ইউনিকোড হচ্ছে আমরা জানি যে 16 বিটের কোড, যা ব্যবহার করে 65,536টি প্রতীক প্রকাশ করা যায়। তার সবার শেষে বলতে পারি যে ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড, কারণ ইউনিকোড ব্যবহার করে বিশ্বের এই অক্ষর, সংখ্যা, প্রতীক সব লেখা যায়। তো এইটুকু লিখলেই হবে 2 মার্কসের জন্য। আর যদি কোনো শিক্ষার্থী মনে করে যে আর একটু লিখবো, সমস্যা নেই, তাহলে ইউনিকোডের আরও কিছু ব্যাখ্যা দিতে হবে। যেমন আমরা ব্যবহার করব, এইভাবে লিখতে পারি যে বর্তমানে বাংলাদেশেও এই ইউনিকোড ব্যবহার করা হচ্ছে। ইউনিকোড ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে আমরা সংখ্যা, অক্ষর, প্রতীক সব লিখতে পারি, তাই ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড। এই হচ্ছে খ নাম্বারের উত্তর। তার মানে আমরা বুঝলাম ইউনিকোড হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড, তাই না? আচ্ছা, এবার উদ্দীপক আবার ফিরে যাব গ নাম্বারের জন্য। এখন গ নাম্বারের জন্য কিন্তু উদ্দীপক পড়তে হবে। গ নাম্বারের জন্য উদ্দীপক পড়তে হবে। এই যে উদ্দীপকটা দেখে আমরা গ নাম্বার করব। গ নাম্বার উদ্দীপক ছাড়া উত্তর দিতে পারবো না।
গ নম্বরে বলেছে উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে প্রকাশ করো। আপেলের মূল্য হচ্ছে এইটা, কমলার মূল্য হচ্ছে এইটা, এই দুইটাকে যোগ করে যোগফল বাইনারি করব। তার মানে কি আমরা সহজে করতে পারি, সেটা হচ্ছে এইটা দশমিক আর এটা অক্টাল। এখন দশমিকের সাথে তো অক্টাল যোগ করা যাবে না, তার সহজ পদ্ধতি হচ্ছে এই অক্টাল সংখ্যাটাকে আমরা কি করব, দশমিকে রূপান্তর করব, তারপরে দশমিক দশমিক যোগ করব, যোগফল যেটি পাবো সেটার আবার বাইনারি করব, তাহলে সহজ হবে। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, প্রথমে উত্তর গ, কমলার মূল্য এই 32.2 অক্টাল সংখ্যা, এটার দশমিকে রূপান্তর করব। এখন অক্টাল থেকে দশমিক রূপান্তর করা তো অনেক সহজ, এই প্রত্যেককে 8 দ্বারা গুণ করে পাওয়ার লিখবো, তাই না? এই যে আমি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করি, 3 লিখবো, 3কে ভিত্তি 8 দ্বারা গুণ করব, যোগ 2 লিখবো, 2কে ভিত্তি 8 দ্বারা গুণ করব, যোগ, এখন পয়েন্ট যেখানে ছিল সেখানে যোগ দিব। কেন দিব? এই পয়েন্টের আগের সংখ্যার মান আর পয়েন্টের পরের সংখ্যার মান দুইটা একসাথে যোগ করতে হবে, পয়েন্ট আমাদের অটোমেটিক চলে আসবে, সেজন্য পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিলাম, দেওয়ার পরে এই 2কেও আবার 8 দিয়ে গুণ করলাম, অর্থাৎ এখানে যতগুলি সংখ্যা ছিল সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি, বেস দ্বারা গুণ করেছি। এবং এবার আমরা এই 8-এর উপরে পাওয়ার লিখব। প্রথমে যে পয়েন্টের আগে যে এই সংখ্যাটুকু আছে, যেমন এই 8-এর উপরে 0 আর 1, এইভাবে লিখব 0 আর 1, আর ওদিকে আবার -1, আরও থাকলে -2। আবার বলছি আমি, লক্ষ্য করি, এই পয়েন্টের আগে যেটা আছে এইটুকু, মানে কি এইটুকু 0 1 হবে, আর পয়েন্টের পরের টুকু এটির উপরে -1 হবে, কিন্তু পয়েন্টের পরের যে সংখ্যাটা সেটা -1 হবে, বিষয়টি খেয়াল রাখবো। আর এগুলি 0 থেকে শুরু হবে। এখন সরল করব, 8কে পাওয়ার 1 করে 8, তাকে 3 দিয়ে গুণ করলে 3 × 24, যোগ 8কে পাওয়ার 0 করে 1, তাকে 2 দিয়ে গুণ করলে 1, যোগ 8কে -1 পাওয়ার করে তাকে 2 দিয়ে গুণ করে আমরা এই সংখ্যাটি পাবো 0.25, কারণ 8কে -1 করে আমরা পাবো সম্ভবত 0.125, তাকে 2 দিয়ে গুণ করলে এটা হবে। এখন সবগুলো যোগ করব, সবগুলো যোগ করলে 26.25 হবে, এবং এই সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা, তাই বেস 10 লিখলাম। তো এইটি হচ্ছে দশমিক সংখ্যা। আচ্ছা, এখন এই দশমিক সংখ্যার সাথে ওই যে আপেলের মূল্য, ওটাও তো দশমিক ছিল, এই দুটো যোগ করব, তাই না? যোগ করি, এই যে আপেল এবং কমলার মোট মূল্য হবে, এই যে আপেলের মূল্য ছিল এইটা 12.75, যোগ কমলার মূল্য হচ্ছে 26.25, দুটো যোগ করে কত হবে? দুটো যোগ করে হবে 39 হবে। এখন এটা দশমিক সংখ্যা, এখন এই দশমিক সংখ্যার এবার বাইনারি করব, কারণ আমাদের প্রশ্নে বলেছিল দুটি সংখ্যার যোগফলকে বাইনারিতে রূপান্তর করো। দুটি সংখ্যা যোগ করার জন্য আমরা এইটাকেও দশমিকে রূপান্তর করেছি, আর আরেকটা সংখ্যা তো দশমিক অলরেডি দেওয়া ছিল, এখন এই দুটো যোগ করব। যোগ করে আমরা কত পেলাম? 39। এটাকে দশমিক থেকে বাইনারি করার জন্য আমি পরের পেজে যাই, এখানে তো জায়গা নেই। তো 39 থেকে দশমিকে রূপান্তর করার জন্য, বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি রূপান্তর করার জন্য এই সংখ্যাটি এখানে লিখে নিলাম। এটাকে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করে ভাগফল হবে 19 প্রথমে লিখব, ভাগ শেষ 1 থাকবে শেষে লিখব। 19কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 9 প্রথমে লিখব, ভাগ শেষে 1 থাকবে শেষে লিখব। 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4 প্রথমে লিখব, ভাগ শেষ 1 থাকবে শেষে লিখব। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 প্রথমে লিখব, ভাগ শেষ 0 হবে শেষে লিখব। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 প্রথমে লিখব, ভাগ শেষ 0 হবে শেষে লিখব। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, 1 ছোট সংখ্যা, তখন ভাগফল যদি 0 লিখি, এই 1 ভাগ শেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগ শেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে এই প্রথমে যেটি লিখব সেটিকে বলা হয় MSB, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর শেষে যেটি লিখব সেটিকে বলা হয় LSB, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এখন আমরা সংখ্যা লিখি, উত্তর লিখি। এই যে এই সংখ্যা সমান এই যে 1 0 0 0 0 1 1 1 1 1 1, এই ভিত্তি হচ্ছে 2, কারণ বাইনারি সংখ্যা। তো এইভাবে আমরা যোগফলকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো গ নাম্বার শেষ, আবার আমরা উদ্দীপক ফিরে যাব ঘ নাম্বারের জন্য। তো ঘ নাম্বারে কি বলেছিল? যোগের মাধ্যমে নাশপাতি এবং ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব কি? ব্যাখ্যা করো। এই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় সব বোর্ডে এসেছে প্রায়,
তাই না? তোমরা পারবে, ইতিপূর্বে আমি প্রতিটি প্রশ্নে প্লাস এই ধরনের উত্তর দেখিয়েছি, ইম্পর্টেন্ট সেই জন্য যাই সমাধানের চেষ্টা করি। অর্থাৎ বলছে কি নাশপাতি আর ড্রাগন, নাশপাতির মূল্য 2C যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, ড্রাগনের মূল্য বাইনারিতে দেওয়া আছে 110 যেটি বাইনারি সংখ্যা। এই দুইটার পার্থক্য নির্ণয় করব যোগের মাধ্যমে। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। এই যে প্রথমে আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে উত্তর ঘ বলে আমি 2 লাইন একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, এখন বুঝিয়ে দিচ্ছি। উত্তর ঘ, নাশপাতির মূল্য প্রশ্নে দেওয়া ছিল 2C যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, এর সমতুল্য দশমিক মান হচ্ছে 44। এখন 44 কোথায় পেলাম? আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এখানে লিখে নিতে পারি। আবার ড্রাগনের মূল্য বাইনারিতে দেওয়া ছিল যার দশমিক মান হচ্ছে 18 মানে 18। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দশমিক কেন করব? কারণ এই দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোট সেটাকে 2 এর পরিপূরক করতে হয়। এখন এটার বেজ 16, এটার বেজ 2, তো এই দূরে দেখে আমরা বুঝতে পারি না কোনটি ছোট, সেই জন্য দুইটাকে এক ফরম্যাটে করে নিলাম। এটাকেও দশমিকে রূপান্তর করলাম, এটাকেও দশমিকে রূপান্তর করলাম। এখন দশমিক দশমিক খুব সহজেই কম্পেয়ার করে বুঝতে পারি 18 ছোট। তাহলে নিয়ম অনুযায়ী এই দুইটার পার্থক্য নির্ণয় করতে হলে এটা থেকে মাইনাস হবে। তাই আমরা এখানে লিখতে পারি যে এই যে লক্ষ্য করি পার্থক্য 44, এই 44 মাইনাস এই 18। যোগের মাধ্যমে পার্থক্য যদি যোগের মাধ্যমে নির্ণয় করতে চাই তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক, তাই 2 এর পরিপূরক করতে হবে। কিভাবে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক? 44 মাইনাস 18, তো কি 18 আগে মাইনাস না? দ্যাট ইজ 18 হচ্ছে মাইনাস সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ সংখ্যা। আর এই ঋণাত্মক সংখ্যার বাইনারি মান যদি বের করতে হয় তাহলে আমাকে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করতে হবে। কারণ নর্মালি 18কে বারবার 2 দ্বারা ভাগ করে আমি যে বাইনারি মান পাই সেটি প্লাস 18 বাইনারি মান, অথবা এই 18 বাইনারি মান তো প্রশ্নে দেওয়া আছে, তো এইটা হচ্ছে প্লাস 18 বাইনারি মান 8 বিট রেজিস্টারে। এই বাইনারি মানকে যদি আমি 2 এর পরিপূরক করতে চাই তাহলে পরিপূরক করার পরে মাইনাস 18 বাইনারি মান বের হবে। সেজন্য বলা হয়েছে মাইনাস 18 যদি ঋণাত্মক সংখ্যা হয় 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। দ্বিতীয় সংখ্যাটি মানে মাইনাস 18। এখন 2 এর পরিপূরক করতে হলে এই দুইটা সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগের ক্ষেত্রে, এবং সেই বাইনারিকে 8 বিটে সাজিয়ে লিখতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 8 বিটে কেন সাজাবো? কারণ আমরা সাধারণত 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগের ক্ষেত্রে 8 বিট 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখি। তো এই সংখ্যাটি 8 বিট রেজিস্টারে ধারণ করে, তাই 8 বিট ধরে করব। যেমন 44-এর বাইনারি মান কত হবে? এই উভয় সংখ্যার 8 বিট বাইনারি মান নিম্নরূপ। 44-এর বাইনারি মান এই সংখ্যাটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিলাম। এইটা 10 11 00, এটা 44-এর বাইনারি মান। এখানে কিন্তু 6টা ডিজিট আছে, 6টা বিট আছে, তাই বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে 8 বিটে তৈরি করে নিলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 44-এর বাইনারি এটা কীভাবে পেলাম? ক্যালকুলেটরে বের করে নিতে পারি আমরা, অথবা আলাদা জায়গায় 44কে বারবার 2 দ্বারা ভাগ করে করতে পারি। বাইনারি কীভাবে করতে হয় কিছুক্ষণ আগে গ নাম্বারে দেখিয়েছি, বারবার 2 দ্বারা ভাগ করে, তাই না? ওইভাবে বের করে নিতে পারি। আচ্ছা, এবার 18-র বাইনারি মান কত? 18-র বাইনারি মান তো প্রশ্নেই দেওয়া আছে, এই যে 110 প্রশ্নেই দেওয়া ছিল। এটা 5 বিট, তাই বাম দিকে আরও 3টা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। এখন কিন্তু আমাদের যে ছোট সংখ্যা সেটাকে 2 এর পরিপূরক করব। এই যেখানে বলা আছে দ্বিতীয় সংখ্যাটি মানে কি, এটাকে 2 এর পরিপূরক করব। তো এটাকে 2 এর পরিপূরক করতে হলে 110, এটাকে 2 এর পরিপূরক করার জন্য পরের পেজে যাব, কারণ ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক মান নির্ণয় করার মাধ্যমে মাইনাস 18-র মান পাবো। যাই, এই যে 18-কে 8 বিট বাইনারি মানে যদি সাজায় তাহলে এইটা হচ্ছে 18-র বাইনারি মান। বাম পাশে আরও 3টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এটা হচ্ছে 18-র বাইনারি মান, প্রশ্নেই দেওয়া ছিল। বাম পাশে এটা 5 বিট, যেহেতু বাম দিকে আরও 3টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এখান থেকে 1-এর পরিপূরক মান গঠন করব, এবং এই যে 8 বিট বাইনারি মানে সাজিয়ে লিখেছি এটাকে বলা হয় 8 বিট প্রকৃত বাইনারি মান। এবার এখান থেকে যদি 1-এর পরিপূরক করতে চাই এটাকে উল্টিয়ে লিখব। যেমন উপরে যদি শূন্য থাকে শূন্যের পরিবর্তে 1 লিখবো, 1-এর পরিবর্তে 0 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখবো, 1-এর পরিবর্তে 0 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখব। এইটা হচ্ছে 1-এর পরিপূরক বাইনারি মান। এই বাইনারি মানের সাথে 1 প্লাস করব, প্লাস করে আমরা এইখানে যেটি পাবো সেটাকে বলা হবে 2 এর পরিপূরক বাইনারি মান। অর্থাৎ 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করব, তারপরে 2 এর পরিপূরক মান পাবো, যেটি নেগেটিভ 18, অর্থাৎ মাইনাস 18-র মান হবে। যোগ করি, এই যোগ কিন্তু বাইনারি যোগ,
আর বাইনারিতে আমরা জানি 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 0-র সাথে যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 1 নিচে নেমে যাবে, এই 1 নামবে, এই 0 নামবে, এই 1গুলো সব নেমে যাবে। এই যে মান পেলাম এটি হচ্ছে -18 বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন -18 হলো? কারণ এই যে 8 বিট রেজিস্টার ধরে অঙ্ক করেছি, 8 বিট রেজিস্টারে সর্ববামের বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়, আর চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। চিহ্ন বিট যেহেতু 1, তাই এটি -18 বাইনারি মান। আমাদের অঙ্ক শেষ হয়নি, একটু বাকি আছে। এবার কি করব? এবার এই যে -18 বাইনারি মান পেলাম, এইটার সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না, আরেকটা সংখ্যা 44, ওটা তো বড় সংখ্যা। 44-এর বাইনারি মানের সাথে এই বাইনারি মানটা যোগ করব, -18 বাইনারি মান। 44 যেহেতু বড় সংখ্যা, এটাকে পরিপূরক করার দরকার নেই, কিন্তু ওই মানের সাথে এটা যোগ করব। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে +44-এর বাইনারি মান ওখানে বের করেছিলাম ক্যালকুলেটর দিয়ে, সেটা নিয়ে আসলাম। এইটা বাম দিকে আরও 2টা 0 নিয়ে 8 বিট তৈরি করে দিলাম। -18 বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছি, 2-এর পরিপূরক করে সেই সংখ্যাটি এখানে লিখলাম। দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। কিছুক্ষণ আগে এই মানটা বের করেছি 2-এর পরিপূরক করে, সেটা এখানে লিখে নিলাম। এবার 2টা যোগ করব, এদিকে যোগ করব, কিন্তু এখানে আবার 2টার পার্থক্য লিখব। পার্থক্য 26, যেহেতু প্লাস মাইনাস বিয়োগ হবে, তো এইখানে কিন্তু পার্থক্য হচ্ছে, বাট এইখানে আমরা যোগ করব, সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য। যোগ করি, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1। এই যোগ কিন্তু বাইনারি যোগ, আর বাইনারিতে 1 আর 1 যোগ করে কত হয়? 10 হয়। 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1, 3টা 1 হচ্ছে। 3টা 1 যোগ করে বাইনারিতে 11 হয়। কেন 11 হয়? কারণ 3টা 1 যোগ করে 3, 3-এর বাইনারি 11। আবারও বলছি, এখানে 2টা 1 যোগ করে 2, 2-এর বাইনারি 10। সেজন্য আমরা বলে থাকি 1 আর 1 যোগ করে 10 বাইনারিতে। বলা সহজ, লেখা সহজ। আবার 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1 যোগ করে কত? 3, 3-এর বাইনারি 11। সেজন্য আমরা বলে থাকি হাতের 1 আর 2টা 1, 3টা 1 যোগ করে 11 হয়। 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 এর 0-এর সাথে যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা নাই, এখানে 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1 আর 1 যোগ করে 10-এর 0 হাতে থাকে 1 আর 1 যোগ করে 10-এর 0 হাতে থাকে 1 আর 1 যোগ করে, না হাতে কোনো 1 হাতে থাকে 1, সে 1 এখানে লিখে দিব। অর্থাৎ এখানে আবার বলছি, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, সে হাতে থাকা 1 বাম দিকে লিখেছি। তাই এই 1 হচ্ছে হাতে থাকা 1, এবং এই 1 হচ্ছে 8 বিটের বাইরে। হলুদ কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত 8 বিট, আর এই 1 হচ্ছে এখানে 9টা বিট হয়ে গেছে। 9টা বিট হয়ে গেছে মানে কি? বাম দিকের বিট 8 বিটের বাইরে, তাই এটিকে ওভারফ্লো বলা হয়। আবার কেউ কেউ এটিকে ক্যারি বিট বলে। যাই হোক, আমরা উত্তর লেখার সময় এই ওভারফ্লো বাদ দিয়ে লিখব, কারণ এই 1 8 বিটের বাইরে, তাই এটি আমরা বাদ দিয়ে বাকিটা লিখব। এবং বাদ দিলে পরে এখানে কিছু লিখে দিব। আমি লিখলাম ওভারফ্লো বিবেচনা করা হয় না, এই 1কে ওভারফ্লো বিবেচনা করা হয় না। তোমরা লিখতে পারো ইচ্ছে করলে ক্যারি বিট বিবেচনা করা হয় না, এটা লিখলেও হয়। তাহলে এটা যদি বিবেচনা করা না হয়, এইটুকু উত্তর হবে। এইটুকু উত্তর হলে বামের শূন্যের কোনো দাম নাই, এইটুকু উত্তর 11 0 10 এটা। এবং এই সংখ্যাটি অবশ্যই 26-এর বাইনারি মান হবে, এটার মানের সাথে এটা মিলে যাবে। তাহলে ফাইনালি উত্তর পেলাম 26। এবং এই 26 সংখ্যাটি প্লাস না মাইনাস নিচে লিখে দিচ্ছি, এই যে। সুতরাং পার্থক্য 26, সংখ্যাটি +26। কেন +26? এই যে সাইন বিট 0, 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়, এবং ওই কথাটা নিচে লিখে দিয়েছি। এই যে এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 0। চিহ্ন বিট 0 মানে কি? এই চিহ্ন বিট 0, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি চিহ্ন বিট। যেহেতু 0, তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, এটি ধনাত্মক সংখ্যা, প্লাস সংখ্যা, কারণ এখানে চিহ্ন বিট 0, 0 হলে ধনাত্মক হয়। এইভাবে আমরা 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়।